আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী এবং যারা দেখছেন সকলকে B.science স্কুলের পক্ষ থেকে স্বাগত। নবম শ্রেণীর 15তম সপ্তাহের গণিত বিষয়ের অ্যাসাইনমেন্টের নমুনা উত্তরপত্র নিয়ে তোমাদের সামনে হাজির হলাম। তো শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের একদম অ্যাসাইনমেন্টে যেভাবে লিখতে হবে ঠিক সেভাবে এই নমুনা পত্রটি আমি উপস্থাপন করেছি। তোমরা যদি শুরু থেকে শেষ পর্যন্ত ভালোভাবে দেখো তাহলে তোমাদের অ্যাসাইনমেন্টে খুব সুন্দরভাবে উপস্থাপন করতে পারবে এবং ফুল মার্কস পাবে ইনশাআল্লাহ। তো চলো আমরা এই নমুনা উত্তরপত্রটি দেখে নেই। তো এখানে প্রথমে আমরা লিখেছি ১ নং প্রশ্নের উত্তর। তাহলে আমরা প্রথমে একটু প্রশ্নটা দেখে নেই। তো প্রশ্নটা হচ্ছে একটি কাঠের বাক্সের দৈর্ঘ্য ৩০ সেন্টিমিটার এবং প্রস্থ ১৬ সেন্টিমিটার। তো এই প্রশ্নটার উদ্দীপকের ভিত্তিতে ১ নং প্রশ্নের মধ্যে লিখেছে কাঠের বাক্সের দৈর্ঘ্যের ৩/১ অংশের সমান পরিসীমা বিশিষ্ট একটি সমবাহু ত্রিভুজ আঁকো। শুধু অঙ্কনের চিহ্নগুলো এখানে আবশ্যক, বিবরণ দিতে হবে না। তো চলো আমরা যে অঙ্কনটা করেছি সেটা দেখে নেই। তো এখানে দেয়া আছে কাঠের বাক্সের দৈর্ঘ্য ৩০ সেন্টিমিটার এবং প্রস্থ ১৬ সেন্টিমিটার। সমবাহু ত্রিভুজটির পরিসীমা পি ধরে নিলাম ইকুয়াল টু এই ৩০ এর 1/3 সেন্টিমিটার অর্থাৎ ১০ সেন্টিমিটার। অতএব সমবাহু ত্রিভুজটির এক বাহুর মান হবে p/3 সেন্টিমিটার, কারণ আমরা জানি সমবাহু ত্রিভুজের প্রত্যেকটা বাহুই সমান। কাজেই পুরো পরিসীমাকে আমরা যদি ৩ দ্বারা ভাগ করি তাহলে এক বাহুর পরিমাণ পাই। তো এখন এটাকে আমরা ১০ কে ৩ দ্বারা ভাগ করেও মানটা বের করতে পারতাম সেন্টিমিটার, সেভাবে যদি করতাম তাহলেও হওয়ার কথা। তো আমরা যে নিয়মে এখানে করতে বলা হয়েছে সেইভাবে করার চেষ্টা করেছি। দেখো আমরা এই পরিসীমাকে এই পি কে ৩টে সমান ভাগে ভাগ করেছি এই নিয়মে, অন্য নিয়মে করা যায়। তো নিয়মটা হচ্ছে প্রথমে এই পরিসীমাটাকে আমরা নিয়েছি ১০ সেন্টিমিটার, তারপরে একটা রেখা নিয়ে একটা কোণ অঙ্কন করেছি এবং এই রেখাটার সমান্তরাল করে আবার এখানে আরেকটা রেখা নিয়েছি। ঠিক আছে, এখন এই অংশটাকে ৩টে ভাগে বিভক্ত করেছি সমান। তো একটা ভাগ, একটা ভাগ, একটা ভাগ। অনুরূপভাবে এই অংশটাকে ৩টা ভাগে ভাগ করেছি, একটা, 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 একই সমান অংশ নিয়ে। তো এখন এই ভাগের সাথে মানে অর্থাৎ এই রেখার প্রথম ভাগের সাথে এই রেখার শেষ ভাগের আমরা যোগ করব, আবার এই দ্বিতীয় ভাগের সাথে এটার প্রথম ভাগ যোগ করব। তাহলে এই যে পরিসীমাটা আছে এই পরিসীমাটা সমান ৩টা ভাগে ভাগ হয়ে গেল, একটা ভাগ, একটা ভাগ, একটা ভাগ। ওকে, তাহলে p/3 সেন্টিমিটার পেয়ে গেলাম। এই যে এইটুকু, এই অংশটা নিয়ে আমরা একটা সমবাহু ত্রিভুজ অঙ্কন করব। তো এখানে যে কোনো একটা রেখাংশ AD থেকে এই একটা p/3 সমান করে অংশ সমান করে আমরা AB কেটে নিয়েছি। তারপরে A এবং B কে কেন্দ্র করে এই একই সমান ব্যাসার্ধ নিয়ে AB এর একই পার্শ্বে দুইটা বৃত্তচাপ অঙ্কন করেছি। এর থেকে এই বৃত্তচাপ এবং B থেকে এই বৃত্তচাপ। তো বৃত্তচাপটি দুটি C বিন্দু ছেদ করেছে, তো AC এবং BC যোগ করে দিয়েছি। তাহলে এই ABC নির্ণয় যে সমবাহু ত্রিভুজ সেটা অঙ্কিত হয়েছে। আশা রাখি বুঝতে পেরেছো। তো এখন আমরা ২ নং প্রশ্নের সমাধান নিয়ে কথা বলবো। তো তার পূর্বে আমরা প্রশ্নটা একটু দেখে নিই। তো এখানে দেখা যাচ্ছে একটি সমকোণী ত্রিভুজ অঙ্কন করো যার অতিভুজ কাঠের বাক্সের দৈর্ঘ্যের ৬/১ অংশ এবং ভূমি কাঠের বাক্সের প্রস্থের ৪/১ অংশ। এখানেও সমকোণী ত্রিভুজের শুধু অঙ্কনের চিহ্নগুলো দিতে হবে, বিবরণ দিতে হবে না। তো চলো আমরা প্রশ্নের উত্তরটা দেখি বা অঙ্কনটা দেখি। তো প্রথমে আমরা তো যে অংশটা দেয়া আছে সেই অংশের সাহায্যে ভূমি এবং অতিভুজ নির্ণয় করেছি। তো ভূমি পেয়েছি ৫ সেন্টিমিটার এবং অতিভুজ পেয়েছি ৪ সেন্টিমিটার। তো অঙ্কনটা আমরা এখন দেখে নেই। তো অতিভুজ A ৫ সেন্টিমিটার আমরা এখানে নিয়েছি আর ভূমি B হিসেবে ৪ সেন্টিমিটার নিয়েছি। ওকে, তো প্রথমে আমরা যে কোনো একটা রেখাংশ নিয়েছি AD। তো AD থেকে এই ভূমি B এর সমান করে AB কেটে নিয়েছি। তো এখন A বিন্দুতে একটা লম্ব অঙ্কন করেছি, এই লম্ব। ঠিক আছে, তো এই লম্ব অঙ্কন করার নিয়ম তো আমরা জানি। এখান থেকে একটা চাপ নিয়েছে, চাপ নিয়ে এই চাপটা অঙ্কন করেছি। তো তারপরে এখান থেকে আবার একই সমান চাপ নিয়ে এখানে, আবার এখান থেকে একই সমান চাপ নিয়ে এখানে অঙ্কন করেছি। তো এই দুইটা চাপ থেকে আবার আমরা এখানে অঙ্কন করেছি, চাপ দিয়েছি।
তো এই লম্বটা অঙ্কন করার পরে আমরা এই বি বিন্দু থেকে অতিভুজের সমান চাপ নিয়ে বা ব্যাসার্ধ নিয়ে আমরা এ ই এর উপর একটা অংশ কেটে নিয়েছি। তো বিসি যোগ করে দিয়েছি, তাহলে এ বিসি যে সমকোণী ত্রিভুজটি পাওয়া গেল সেটাই নির্ণয় ত্রিভুজ। তো আশা রাখি তোমরা বুঝতে পেরেছ। তো এখন 3 নং প্রশ্ন সমাধান নিয়ে কথা বলবো, তার পূর্বে আমরা একটু প্রশ্নটা দেখি। তো প্রশ্নের একটি বর্গক্ষেত্র অঙ্কন করো যার প্রত্যেক বাহুর দৈর্ঘ্য কাঠের বাক্সের প্রস্থের 4/1 অংশের সমান। এখানেও শুধু অঙ্কনের যে চিহ্নগুলো সেটা দিতে হবে, বিবরণ দিতে হবে না। তো চলো উত্তরটা আমরা দেখি। এখানেও আমরা কাঠের বাক্সের প্রস্থ যেটা দেয়া আছে বর্গক্ষেত্রে এক বাহুর পরিমাণ, তাহলে সেই প্রস্থ থেকে 4/1 অংশ হিসেবে 4 সেন্টিমিটার নির্ণয় করে নিয়েছি। তো বর্গক্ষেত্রে এক বাহু এ হিসাবে আমরা এটা 4 সেন্টিমিটার একটা রেখাংশ অঙ্কন করেছি। তো এখন যে কোনো একটা রেখাংশ এই নিয়েছি, এই থেকে এ বি ইকুয়াল টু এই এর সমান করে কেটে নিয়েছি, ঠিক আছে, 4 সেন্টিমিটার হিসেবে। এ বিন্দুকে কেন্দ্র করে এখানে একটা লম্ব অঙ্কন করেছি পূর্বেরটার মতোই। অতঃপর এই লম্বটা হচ্ছে এফ, এফ থেকে আমরা এডি সমান এই এর সমান বা 4 সেন্টিমিটার করে কেটে নিয়েছি। এখন বি ও ডি কে কেন্দ্র করে একই সমান ব্যাসার্ধ অর্থাৎ এর সমান বা 4 সেন্টিমিটার সমান ব্যাসার্ধ নিয়ে এর যে সম্মুখে আমরা দুইটা বৃত্তচাপ অঙ্কন করছি, একটা বি থেকে আর একটা ডি থেকে। তারপর এই বিসি এবং সিডি যোগ করলাম, তাহলে এ বি সিডি আমরা পেয়ে গেলাম নির্ণয় বর্গক্ষেত্র। এখন 4 নং প্রশ্নের উত্তর। প্রশ্নটা একটু দেখি। কোন চতুর্ভুজের কর্ণদ্বয়ের দৈর্ঘ্য যথাক্রমে কাঠের বাক্সের দৈর্ঘ্যের 5/1 অংশ এবং প্রস্থের 4/1 অংশের সমান হলে চতুর্ভুজটি অঙ্কন করো। অঙ্কনের চিহ্ন বিবরণ আবশ্যক। তো এই ক্ষেত্রে যেহেতু কোনো কোণ বা উল্লেখ করে নাই চতুর্ভুজটা কোন ধরনের, তো এটা অঙ্কন করা আসলে সম্ভব না। তারপরেও আমরা ধরে নিব এটা রম্বস। যদি রম্বস হয় তাহলে এটা অঙ্কন করা সম্ভব। তো রম্বস হিসেবে আমরা অঙ্কন করে দেখাচ্ছি। তো একইভাবে আমরা দেওয়া আছে কাঠের বাক্সের দৈর্ঘ্য 30 সেন্টিমিটার, কাঠের বাক্সের প্রস্থ এত সেন্টিমিটার, অতএব চতুর্ভুজের একটি কর্ণ 30-এর 5/1 অংশ হিসেবে 6 সেন্টিমিটার পেয়ে গেলাম এবং অপর কর্ণ 4 সেন্টিমিটার পেয়ে গেলাম। তো এখানে একটি কর্ণ এ হিসেবে আমরা 6 সেন্টিমিটার একটা রেখাংশ অঙ্কন করেছি এবং অপর কর্ণটি বি হিসেবে 4 সেন্টিমিটার রেখাংশ অঙ্কন করেছি। আর রেখাংশটাকে দ্বিখণ্ডিত করেছি, এখানে প্রয়োজন আছে এই জন্য দ্বিখণ্ডিত করে রাখলাম, ঠিক আছে। তোমরা দ্বিখণ্ডিত কিভাবে করা যায়, এই যে দুইটা বিন্দু আছে প্রান্ত বিন্দু, এই প্রান্ত বিন্দু থেকে অর্ধেকের চাইতে বেশি ব্যাসার্ধ নিয়ে উভয় পার্শ্বে আমরা বৃত্তচাপ আঁকাবো। এখান থেকে এই একটা, আবার এখান থেকে একটা, আবার এই বিন্দু থেকে একই বৃত্তচাপ নিয়ে এখানে এখানে অঙ্কন করলে এই যে এই বিন্দু আর এই বিন্দু যদি আমরা যোগ করি তাহলে এই রেখার অংশটা সমান 2 ভাগে বিভক্ত হবে এবং লম্ব দ্বিখণ্ডিত হবে, ঠিক আছে। তোমরা পুরোটা অঙ্কন না করে শুধু এখানে অঙ্কন করেছি, এটা হচ্ছে লম্ব দ্বিখণ্ডক চিহ্ন। তো এখন আমরা যে কোনো রেখাংশ আমরা নিয়েছি এই, এখন এই থেকে এসি এর সমান করে এই কর্ণ এ কেটে নিয়েছি, অর্থাৎ 6 সেন্টিমিটার করে এখানে কেটে নিয়েছি। এখন এই এসি কে আমরা লম্ব দ্বিখণ্ডক করেছি, অর্থাৎ এসি এর লম্ব দ্বিখণ্ডক অঙ্কন করেছি পি কিউ। কিভাবে অঙ্কন করা যায়, এটা একইভাবে যেটার মতো করে এই এ বিন্দু এবং সি বিন্দুকে কেন্দ্র করে অর্ধেকের চাইতে বেশি বা এসি এর সমান ব্যাসার্ধ নিয়ে উভয় পার্শ্বে দুইটা বৃত্তচাপ অঙ্কন করেছি একে কেন্দ্র করে, এটা আবার এটা, ঠিক আছে। আবার সি কে কেন্দ্র করে এটা আবার এটা, ঠিক আছে। এই পি ও কিউ বিন্দু ছেদ করেছে, পি কিউ যোগ করলে সেটাই হবে এই এসি এর লম্ব দ্বিখণ্ডক। ওকে, তাহলে এই লম্ব দ্বিখণ্ডক এসি কে ও বিন্দুতে ছেদ করেছে। এখন ওপি এবং ও কিউ এই দুইটা অংশ থেকে আমরা এই যে হাফ অফ বি, এই যে বি 4 সেন্টিমিটারের হাফ অঙ্কন করে রেখেছি এই পর্যন্ত, এই হাফ অফ বি ইকুয়াল টু ওডি এবং ওবি এই দুইটা অংশ কেটে নিলাম। অতঃপর এ বি, বিসি, সিডি এবং এডি যোগ করলাম, তাহলেই এ বি সি ডি চতুর্ভুজটি পাওয়া গেল এবং এটা অবশ্যই একটা রম্বস। তো এখানে এই চতুর্ভুজ অঙ্কনের পুরোপুরি বিবরণ আমরা দিয়েছি, যেভাবে আমি বললাম ঠিক সেভাবে এই বিবরণটা এখানে লিখেছি, ঠিক আছে। তোমরা এই বিবরণটা অবশ্যই দিবে, কারণ এখানে বিবরণও চাওয়া হয়েছে, অঙ্কনের চিহ্ন এবং বিবরণ আবশ্যক বলেছে। কাজেই এই বিষয়গুলো তোমরা যদি ভালোভাবে উপস্থাপন করো তাহলে ফুল মার্কস পাবে ইনশাআল্লাহ। তো আজকের মতো এ পর্যন্তই। তোমাদের যদি এই ক্লাসটি
ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং কমেন্ট করবে। একই সাথে যারা এখনো এই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করো নাই তারা এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল বাটনটি অন করে রাখবে, যাতে করে এই চ্যানেলে আপলোড করা সকল ভিডিও সবার আগে তোমার সামনে পৌঁছে যায়। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।